আমরা এখন এসে পৌঁছে গেছি এই বক্রেশ্বর আরও এক 51 সতীপীঠের অন্যতম সতীপীঠে। এখানে দুটো ভুরু জগলের মধ্যেখানে স্থান, মানে মন এখানে পতিত হয়েছিল মায়ের। দেখতেই পাচ্ছেন এই 7টি প্রস্তুত একটা শিলচরের ঘাট। কুণ্ড অনেকগুলো আছে, আমাদের অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড, কারকুণ্ড, শ্বেতগঙ্গা, ভৈরবকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, পাফড়া গঙ্গা। মহাদেব উনি নিচে আছেন, এই যে ছোট্ট মতো শিবলিঙ্গ দেখছেন, এইখানে দেখুন, দেখেছেন? ইনি হচ্ছেন শম্ভু, ইনি মাটির নিচের থেকে উঠেছেন। আর যাকে দেখছেন ইনি হচ্ছেন ঋষি অষ্টাবক্র মুনি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি সোমনাথ, আর আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎ দা। আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আরো একটা ছুটির দিনে আমি দাদা দুজনে মিলে নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বীরভূম জেলায় অবস্থিত 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ দর্শনের উদ্দেশ্যে। বাংলা জুড়ে ছড়িয়ে আছে বহু সতীপীঠ, তার মধ্যে অন্যতম হলো বক্রেশ্বর। শৈব তীর্থক্ষেত্র হলেও সতীপীঠ হিসেবেও যথেষ্ট পরিচিতি এই স্থান। বীরভূমের সিউড়ি শহর থেকে যেতে হবে 24 কিলোমিটার, আর কলকাতা থেকে গেলে সেই দূরত্ব হবে 240 কিলোমিটার। যেখানে পৌঁছবেন সেই স্থানের নামই এই বক্রেশ্বর। তারাপীঠের সঙ্গে এক নিঃশ্বাসে যে নাম উচ্চারণ করেন আপামর কালী ভক্তেরা। আজ আমাদের গন্তব্য শুরু হলো এই কলকাতা থেকে। আমরা তো আজ এই সতীপীঠ দর্শন করতে যাচ্ছি, আপনারাও আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে এই সতীপীঠ মায়ের মন্দির দর্শন করুন। এবার আপনাদের বলে দিই, আপনারা এই সতীপীঠ মায়ের মন্দিরে যাবেন কিভাবে। যারা ট্রেনে করে যাবেন তারা হাওড়া অথবা শিয়ালদহ থেকে যে কোনো রামপুরহাটগামী ট্রেনে উঠে আপনাদের দুবরাজপুর রেলওয়ে স্টেশনে নামতে হবে। এই বক্রেশ্বর সতীপীঠ মায়ের মন্দিরের নিকটতম স্টেশন হলো দুবরাজপুর। সেখান থেকে 11 কিলোমিটার হলো এই মায়ের মন্দির। আপনারা অটো কিংবা টোটো করে এই মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও আপনারা সিউড়ি শহর থেকেও যেতে পারেন, সেখান থেকে 24 কিলোমিটার রাস্তা। আর বোলপুর থেকে শহর থেকে আপনাদের 56 কিলোমিটার দূরে অবস্থিত, সেখান থেকে আপনারা গাড়ি ভাড়া করেও যেতে পারেন। আর কলকাতা থেকে দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার। যারা নিজস্ব গাড়ি নিয়ে যাবেন তারা, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সতীপীঠ মায়ের মন্দিরের গুগল ম্যাপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তারা এই লিঙ্ক দেখেও আপনারা খুব সহজে এই মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আমরা এখন এই বক্রেশ্বর সতীপীঠ মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের মধ্যে দিয়ে প্রবেশ করছি মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমরা এখন একদম মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ডান দিকে হচ্ছে পার্কিং, এখানে আপনারা 2 চাকা 4 চাকা খুব ভালোভাবে গাড়ি রাখতে পারবেন। সামনে দাঁড়িয়েছি, আমরা এবার প্রবেশ করবো, আপনারা আমাদের সঙ্গে আসুন। এই মায়ের মন্দিরে প্রবেশ করতে গেলে গেটে আপনাদের টিকিট কাটতে হবে। দেখুন লেখা রয়েছে প্রবেশ মূল্য 10 টাকা, আর পার্কিং এর জন্য 2 চাকার জন্য 10 টাকা, 3 চাকার জন্য 30 টাকা, আর 4 চাকার জন্য 50 টাকা, আর 6 চাকার জন্য 100 টাকা। অন্যতম সতীপীঠ, আমরা ভিতরে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে আসুন। হ্যাঁ, সব ভালো হয়েছে। বাটিতে বেটা নিয়ে যান। এই মামা এরকম করো না, চলো না, আমি কি করে নেবো? আমরা দুপাশে
অপূর্ব সুন্দর ফুলের বাগান, তার মাঝখান দিয়ে আমরা পথ দিয়ে ঢুকছি। আপনারা আমাদের সঙ্গে আসুন। গেট দিয়ে ঢুকে প্রথমে বাঁ দিকে ঢুকতে বিশাল একটা বট গাছ, তার পাশ দিয়ে আমাদের রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি আমরা ওই কৃষ্ণ কুণ্ডদের দিকে। চলুন আমাদের সঙ্গে আমরা দেখি। আমরা এখন এসে পৌঁছে গেছি এই বক্রেশ্বর আরও এক 51 সতীপীঠের অন্যতম সতীপীঠে। এখানে দুটো ভুরু জগলের মধ্যেখানে স্থান, মানে মন এখানে পতিত হয়েছিল মায়ের। তো চলুন আমরা এই মন্দিরে এবং মন্দির চত্বর দর্শন করব। আপনারাও আমাদের সাথে থাকুন এবং মন্দির চত্বর ও মায়ের মন্দির, মায়ের বিগ্রহ দর্শন করুন। পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেখানেই দেহত্যাগ করেছিলেন। মাতা সতীর দেহত্যাগের খবর মহাদেবের কাছে পৌঁছতেই মহাদেব সেখানে উপস্থিত হন। সতীর মৃতদেহ দেখে ক্রোধে উন্মত্ত মহাদেব সেই দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন। মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত করেন। সেই দেহ খণ্ডগুলোই যে যে স্থানে পড়েছিল সেখানে একটি করে সতীপীঠ প্রতিষ্ঠা হয়। বলা হয় দেবী সতীর 2 ভ্রুর মধ্যবর্তী স্থান এখানে পতিত হয়েছিল। আবার মতান্তরে বলা হয়ে থাকে এখানে দেবীর 3য় নয়ন পড়েছিল। এই বক্রেশ্বর সতীপীঠ পশ্চিমবঙ্গের একটি অন্যতম শক্তিপীঠ, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পাপহারা নদীর তীরেই অবস্থিত। এই বক্রেশ্বরে অধিষ্ঠিত দেবী হলেন মহিষাসুর মর্দিনী, আর এখানের ভৈরব হলেন বটুকনাথ। এখানে স্নান করা যায়, এটা একমাত্র পুরুষদের স্নান করার জায়গা, আর মহিলাদের স্নান করার জায়গা অন্য জায়গা। দেখতেই পাচ্ছেন এই 7টি প্রচলন, এত সুন্দর ঘাট। কুণ্ড অনেকগুলো আছে, আমাদের অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড, কারকুণ্ড, শীতগঙ্গা, ভৈরবকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, পাপড়া গঙ্গা, এখানে লোকে স্নান করতে পারে। দাদা যে কুণ্ডগুলোর নাম বললো, এবার আপনাদের সেই কুণ্ডগুলো দেখিয়ে দিই। এই হলো সেই কুণ্ড, দেখুন। আমরা এবার আপনার সমস্ত স্বামী কুণ্ড দেখিয়ে দিলাম। তারপরে আমরা কিন্তু মন্দির যাওয়ার পর দেখতেই পাচ্ছেন লেখা আছে, এখান দিয়ে বেরিয়ে যাবো। কারণ এখানে আগে আপনাকে দেখিয়ে দিলাম এই কারণে, যাতে এর পরে গেট দিয়ে বেরিয়ে গেলে আর আমাদের ঢুকতে দেবে না, তাই আগেই আপনাদের কুণ্ড দেখিয়ে দিলাম। এই কুণ্ডর জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, আসুন চলুন। এই ডান দিকে আমরা মন্দির যাওয়ার পর বক্রেশ্বর জায়গাটির সাথে অষ্টাবক্র মুনির জন্মকাহিনী জড়িয়ে আছে। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী এই জায়গাটি আগে জঙ্গলে পরিপূর্ণ ছিল। এখানে হাতে গোনা কয়েকটি পরিবার ছাড়া কারুর বসবাস ছিল না। তখন এই জায়গাটির নাম ছিল দিহি। অষ্টাবক্র মুনির মায়ের নাম সুজাতা দেবী ও বাবার নাম কহর মুনি, যিনি বেদজ্ঞানে খুব পারদর্শী ছিলেন। অষ্টাবক্র যখন মায়ের গর্ভে ছিলেন তখন তার বাবা তার মাকে রোজ বেদ পাঠ করে শোনাতেন। গর্ভে থাকাকালীন রোজ বেদ পাঠ শুনে তিনি জন্মের আগেই বেদ সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পেরেছিলেন। এই রকমই একদিন কহর মুনি তার স্ত্রীকে বেদ পাঠ করে শোনাচ্ছিলেন। তখন তার গর্ভস্থ সন্তান বলে ওঠে, বাবা, আমি আপনার থেকে প্রতিদিন বেদ পাঠ শুনে এই শাস্ত্রে জ্ঞান অর্জন করেছি। আজ আপনি অন্যমনস্ক হয়ে ভুল বেদ পাঠ করছেন, আমি বুঝতে পেরে আপনাকে জানাচ্ছি। এই কথা শুনে মুনি খুব অপমান বোধ করেন এবং তার গর্ভস্থ সন্তানকে অভিশাপ দেন তার অষ্টাঙ্গ বিকৃতি হোক। এরপর সেই সন্তান শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেন ও তার নাম হয় অষ্টাবক্র। এইভাবে দিন কাটতে থাকে। সেই সময় জনক নামে এক রাজা ছিলেন। তিনি তার রাজসভায় শাস্ত্রজ্ঞ পণ্ডিতের আহ্বান জানিয়েছিলেন ও ঘোষণা করেছিলেন যে তাকে শাস্ত্র বিষয়ে নানা জ্ঞান শুনিয়ে খুশি করতে পারবে তার আর অভাব থাকবে না। এই ঘোষণা শুনে কহর মুনি অভাবের তাড়না থেকে মুক্তি পেতে সেই রাজসভায় উপস্থিত হন। পরে রাজার সভাপণ্ডিতের কাছে পরাজিত হয়ে তারই সেবায় কহর মুনিকে নিযুক্ত করা হয়। তিনি সেই রাজসভায় বন্দী হয়ে যান। কালের নিয়মে সময় এগিয়ে যায় আর কহর মুনির ছেলে বড় হতে থাকে। অষ্টাবক্র মাত্র 12 বছর বয়সেই সর্বশাস্ত্র বিষয়ে পণ্ডিত হয়ে ওঠেন।
বড় হয়ে মা সুজাতার কাছে বাবার বন্দিদশার কথা শুনে অষ্টাবক্র সেই রাজার দরবারে উপস্থিত হয়। কিন্তু রাজসভায় প্রবেশে বাধা পেলে বালক অষ্টাবক্র পণ্ডিতের সাথে তর্কযুদ্ধে তাদের আহ্বান জানায় এবং সবাই উপস্থিত সবাইকে তর্কে পরাজিত করে তার পিতা গহরমণিকে বন্দিদশা থেকে মুক্ত করে আনে। সন্তানের এই সাফল্যে মুনি খুব খুশি হন এবং আশীর্বাদ করেন সঙ্গম নদীর জলে স্নান করে তার অঙ্গ বিকৃতি দূর হবে। সঙ্গম অর্থাৎ সমান গতিতে বয়ে চলে যে নদী। এই রকম জলাধারের খোঁজ করতে করতে অষ্টাবক্র ডিহি নামক গ্রামে এসে হাজির হন। এইখানে ঘুরতে ঘুরতে পূর্ব দিকের জঙ্গলের মধ্যে তিনি 8টি কুণ্ডের সন্ধান পান। তিনি লক্ষ্য করেন তার মধ্যে 7টি কুণ্ডের জল গরম এবং 1টি কুণ্ডের জল ঠান্ডা। তিনি এই কুণ্ডের জল যেখানে এসে মিশেছে সেখানেই জলে স্নান করেন, ফলে তার শারীরিক প্রতিবন্ধকতা দূর হয়। আবার অন্য একটি জনশ্রুতি অনুযায়ী শোনা যায় যে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে সুব্রত মুনিকে ইন্দ্র অপমান করেন। ক্রোধে ঋষির দেহ 8 ভাগে বেঁকে যায়। তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন। মহামুনি অষ্টবক্র এখানে শিবের তপস্যা করেন ও পাপহারা নদীতে স্নানের পর পাপ মুক্ত হন। ঋষির নামে তাই মহাদেবের নাম এখানে বক্রেশ্বর বা বক্রনাথ। কথিত আছে যে অষ্টাবক্র মুনি প্রথমে কাশীতে উপাসনার সংকল্প নেন, কিন্তু কাশীর বিশ্বনাথ স্বয়ং তাকে গৌড় দেশের গুপ্ত কাশী বক্রেশ্বরে গিয়ে সাধনা করতে বলেন। অষ্টাবক্র মুনি মহাভারতের সমসাময়িক। এর ফলে এই মন্দির প্রায় 4000 বছরের পুরনো। এখানে ভক্তদের অবস্থান তার ঈশ্বরের থেকে উপরে। গর্ভগৃহে পিতলের ধাতু মণ্ডিত উঁচু শিলা হলো অষ্টাবক্র মুনির। এর পাশে কিছুটা নিচে রয়েছে মহাদেবের শিলা। শোনা যায় যে বিশ্বকর্মা এই মন্দির বানিয়েছিলেন। এখনকার বক্রনাথ মন্দির প্রায় 700 বছরের পুরনো। স্থাপন করেছিলেন রাজা নরসিংহদেব। সুলতানি আমলে এই মন্দির ক্ষতিগ্রস্ত হয়। তারপর 1761 অব্দে রাজা দর্পনারায়ণ এই মন্দিরের সংস্কার করেন। এবার আমরা এই বক্রনাথ মন্দিরে প্রবেশ করলাম। আমরা তো এই বক্রনাথ বাবাকে দর্শন করছি, আপনারা আমাদের সাথে থাকুন আর এই বাবা বক্রনাথকে দর্শন করুন। মহাদেব উনি নিচে আছেন, এই যে ছোট্ট মতো শিবলিঙ্গ দেখছেন, এইখানে দেখুন, দেখেছেন? ইনি হচ্ছেন শম্ভ, ইনি মাটির নিচের থেকে উঠেছেন। আর যাকে দেখছেন ইনি হচ্ছেন ঋষি অষ্টাবক্র মুনি, যার 8 অঙ্গ বাঁকা ছিল। এই বাবা বক্রেশ্বরকে কেন্দ্র করে এখানে আরো 5টা শিব মন্দির রয়েছে। সেগুলি হলো কুবেরেশ্বর, সিদ্ধেশ্বর, জ্যোতির্লিঙ্গেশ্বর, কালারুদ্রেশ্বর ও জম্ভেশ্বর। আর এইসব মন্দিরের পাশেই রয়েছে এই উষ্ণ জলকুণ্ডগুলি। আর সেগুলি হলো ভৈরবকুণ্ড, খারকুণ্ড, অগ্নিকুণ্ড, জীবৎসকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, সূর্যকুণ্ড, ব্রহ্মাকুণ্ড এবং শ্বেতকুণ্ড। বক্রেশ্বর মন্দিরের অন্যতম আকর্ষণ হলো এখানকার উষ্ণ প্রসবন, যেখানে স্নানের সুযোগ রয়েছে। জলের উষ্ণতার জন্য বিভিন্ন রোগ নিরাময় হয়। এখানে পুরুষ ও মহিলাদের পৃথক স্নানের সুবন্দোবস্ত রয়েছে। এই মন্দিরের স্থাপত্য রেক দেউল রীতির। এই বক্রেশ্বর মহাদেবের মন্দিরের দক্ষিণেই রয়েছে মহিষমর্দিনীর মন্দির। এখানে দেবী সতীর ভ্রুযুগলের মধ্যবর্তী অংশ বা তার মন পতিত হয়েছিল। এখানে দেবীর রূপ বাংলাদেশের ঢাকেশ্বরীর মন্দিরের দেবী মূর্তির অনুরূপ। এখানে দেবী মূর্তি পিতলের তৈরি। রীতি অনুযায়ী একটি মূর্তি ক্ষয় হলে নতুন মূর্তি স্থাপন করা হয়। বিশ্বাস অনুযায়ী এখানে মূর্তির নিচে একটা গর্তের মধ্যে দেবীর দেহাংশ প্রস্তরীভূত অবস্থায় রাখা আছে। এই মন্দিরে খোলা ও বন্ধের সময় হলো সকাল 5টার সময় খোলে এবং রাত্রি 10টার সময় বন্ধ হয়। সারাক্ষণই আপনারা মন্দির খোলা পাবেন। আপনারা যে কোনো সময় এলে মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন। আর এখানে বলে রাখি, পান্ডার কোনো ঝামেলা নেই এবং মন্দিরের সামনেই পুজো দেওয়ার সমস্ত জিনিস মানে ডালা পাওয়া যায়। আপনারা আসলে ভক্তি ভরে মাকে পুজো দিতে পারবেন। তাই আপনাদের বলবো একবার অন্তত এই সতীপীঠ মায়ের মন্দিরে এসে ঘুরে যান। সত্যি মনে আলাদা শান্তি এবং আনন্দ অনুভূত আপনাদের হবেই।
আর খুব ভালোও লাগবে। আপনাদের এখানে থাকতে চাইলে আপনারা এই মন্দিরের পাশেই থাকার ব্যবস্থা রয়েছে, স্বল্প মূল্যে আপনারা থাকতে পারেন। তবে বেশিরভাগ ভক্তরা বা দর্শনার্থীরা সামনে যেহেতু বোলপুর, সেখান থেকে এসে এখানে মাকে মন্দিরে দর্শন করে মায়ের মন্দির ঘুরে আবার বোলপুরে গিয়েই থাকে, কারণ বোলপুরে যথেষ্ট ভালো ভালো হোটেল রয়েছে। তো আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, না হলে বোলপুরে গিয়েও আপনারা থাকতে পারেন। এইমাত্র আমরা এই বক্রেশ্বর ধামে এসে মানে সতীপীঠে এসে মায়ের মন্দির ও মাকে দর্শন করলাম। আপনারাও আমাদের ভিডিওর মাধ্যমে দর্শন করলেন। তো এই মুহূর্তে আমরা বক্রেশ্বর ধামে দাঁড়িয়ে আছি। বক্রেশ্বর ধামে মানে সতীপীঠে দর্শন করার সাথে সাথে আমাদের এই বীরভূমের যে 5টি সতীপীঠ আছে সেটাও আমাদের কমপ্লিট হলো। তো আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো বিদায়, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জার্নির তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস করুন।